রক্তের দাগ, ভাঙা চশমা আর ছড়ানো জুতো। ভারতের রাজধানীর বুকে যেন এক ভয়াবহ যুদ্ধের পর পরিত্যক্ত রণভূমি। কিন্তু এই যুদ্ধটা কার সাথে? সন্ত্রাসীদের নাকি দেশের নিজের সন্তানদের? আর কেনই বা একটা সাধারণ দাবি নিয়ে মাঠে নামা শিক্ষার্থীদের উপর এমন নৃশংস আক্রমণ চালানো হলো, যেন তারা কোনো শত্রুর দল? দিল্লির পার্লামেন্ট স্ট্রিটের বাতাস এখনো যেন ভারী এক থমথমে আতঙ্কে ভরা। আগের রাতের পুলিশের লাঠিচার্জ আর টিয়ার গ্যাসের ধোঁয়া এখনো কেমন যেন চোখে লাগছে। কিন্তু প্রশ্ন হলো, ভয় পেয়ে কি ওই তরুণরা পিছিয়ে গেছে? একদমই না। পরদিন সকালে সেই রক্তমাখা রাস্তা আবার ভরে গেল হাজার হাজার অধ্যবসায়ী তরুণের পদক্ষেপে। ঘটনার শুরুটা মোটেই জটিল ছিল না। একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়েছে। গণতন্ত্রে এটা তো সম্পূর্ণ স্বাভাবিক একটা দাবি, কিন্তু সরকারের প্রতিক্রিয়া কেন ছিল এত অস্বাভাবিক? পুলিশ যেভাবে অন্ধের মতো লাঠি চালিয়েছে, তাতে মনে হচ্ছিল তাদের লক্ষ্য ছিল আন্দোলন দামানো নয়, বরং তাদের মনোবল ভেঙে দেওয়া। সরকার তাদের তুচ্ছ ভাষায় তেলাপোকা বলে অভিহিত করেছিল, কিন্তু ওই তেলাপোকাদের কি সত্যিই মারা যাবে, নাকি এই অপমানই তাদের ভেতরে এক নতুন আগুন জ্বালিয়ে দিল? এখানেই এসেছে সবচেয়ে বড় টুইস্ট। যখন দিল্লির রাজপথে রক্ত ঝরছে, তখন মুম্বাইয়ের গ্ল্যামার দুনিয়াটা নীরব দর্শকের মতো চুপ করে বসেছিল। কিন্তু এই চুপ করে থাকাটা যে কত কঠিন ছিল, সেটা সবার আগে বুঝিয়ে দিলেন প্রবীণ অভিনেতা প্রকাশ রাজ। তার সেই চোখের জলে ভেজা বক্তব্যটা ছিল যেন রূপালী জগতের ঘুম ভাঙানোর এক চাবুকের মতো। তিনি যা বলেছেন তা শুনলে শিহরিত হতে হয়। তিনি বলেছেন, ভুল করেও ক্ষমা পেতে পারে মানুষ, কিন্তু অন্যায়ের সময় চুপ করে তামাশা দেখার অপরাধকে ইতিহাস কখনো ক্ষমা করে না। আর ঠিক এই একটা কথাই যেন বাঁধ ভেঙে দিল। একে একে সেই নীরবতার দেয়াল ভেঙে চুরমার করে দিলেন দিলজিৎ দোসাঞ্জ, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শাবানা আজমি আর পূজা ভাটের মতো দাপুটে ব্যক্তিত্বরা। দিলজিৎ দোসাঞ্জ যখন বললেন নিজের দেশের শিক্ষার্থীদের সাথে এই বর্বরোচিত আচরণ চরম লজ্জাজনক, তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সোনাক্ষী সিনহা তো সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন নাগরিকদের বিবেকের কাছে। তিনি বলেছেন, এত বড় অন্যায়ের পরও যদি তোমার ভেতরের মানুষটা ঘুমিয়ে থাকে, তবে ধরে নিতে হবে সেই মানুষটা মরে গেছে, ঠিক যেন আজকের এই গণতন্ত্রের মৃত্যু ঘটেছে। কিন্তু আসল সত্যটা কি এখানেই শেষ? একদমই না। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই ক্ষান্ত হননি শাবানা আজমি বা পূজা ভাট, তারা সশরীরে রাস্তায় নেমে এসেছেন। পূজা ভাটের সেই কঠোর বার্তাটা খুব ভাবিয়ে তুলেছে পুলিশ প্রশাসনকে। তিনি বলেছেন, যেসব পুলিশ উপরের নির্দেশে অন্ধের মতো লাঠি চালাচ্ছে, তাদের মনে রাখা উচিত কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। সেই দিন আসবেই যখন প্রতিটি লাঠিচার্জের হিসেব দিতে হবে। শাবানা আজমি আরো এক ধাপ এগিয়ে বলেছেন, যখন সত্য বলা মানে যেন ফাঁসির মঞ্চে দাঁড়ানো, কিন্তু ফাঁসির মঞ্চের পর আর কি বাকি থাকে যা মানুষগুলোকে ভয় দেখাবে? এদিকে লাখো তরুণের হৃদয় আলো করে তোলা জনপ্রিয় ইউটিউবার মেঘনা দেশও সরাসরি ঐতিহাসিক সংসদ ভবনের সামনে উত্তাল প্রতিবাদে সামিল হয়েছেন। তার কণ্ঠে যে ক্ষোভ ফুটে উঠেছে তা প্রমাণ করে দিল যে সাধারণ মানুষ এখন আরো নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সরকার যে তাদের তেলাপোকা বলে গালি দিয়েছিল, সেই তেলাপোকারই আজ কোটি কোটি ঝাঁকে ঝাঁকে রাজপথে ফিরে এসেছে। যখন দেখা গেল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী সরাসরি শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বসলেন, তখন বোঝা গেল এটা আর কোনো সাধারণ ছাত্র আন্দোলন নয়, এটা এখন একটা জাতীয় রাজনৈতিক মহাসড়কের রূপ নিয়েছে। আন্দোলনের মূল কাণ্ডারি অভিজিৎ দীপকের দৃঢ়তা দেখলে শিহরিত হতে হয়। সরকারি বুটের নিচে পিষ্ট হয়ে রক্ত ঝরলেও তারা এক চুল পিছু হটবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আর এই মুহূর্তেই সামনে এসেছে আরো একটি চমকপ্রদ তথ্য। তাদের দাবি এখন আর শুধু একজন মন্ত্রীর পদত্যাগে সীমাবদ্ধ নেই। তাদের দাবির তালিকায় এখন যুক্ত হয়েছে সোনাম ওয়াংচুরের মর্যাদার সাথে মুক্তি আর আত্মহত্যা করা প্রতিটি পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ। দাবিগুলো এখন অনেক বড় জায়গায় পৌঁছে গেছে। এমন চরম অবস্থায় সরকার বাধ্য হয়েই হয়তো একটা ফাঁদ পেতেছিল। আলোচনার ডাক দেওয়া হলো স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাড়িতে। শিক্ষার্থীরাও আশা করেছিল সরকার হয়তো বুঝতে পেরেছে, কিন্তু যা হলো তা ছিল চরম অপমানজনক। 4 ঘন্টা ধরে বসিয়ে রাখা হলো শিক্ষার্থীদের প্রতিনিধিদের, আর মাত্র 10 মিনিট কথা বলে তাদের ফিরিয়ে দেওয়া হলো। কোনো সমাধানের আভাস ছিল না। এটা ছিল যেন সময় ক্ষেপণের এক নিকৃষ্ট কৌশল। কিন্তু সরকার ভুল করেছে যদি ভেবে থাকে যে এভাবে তাদের থামানো যাবে। অভিজিৎ দীপকের সেই উত্তেজিত প্রতিক্রিয়া তা প্রমাণ করে দিয়েছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আর কোনোদিন কোনো মন্ত্রীর বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আলোচনার ভিক্ষা চাইবে না তারা। সরকার চাইলে যেন ঐতিহাসিক যন্তর মন্তরে এসে তাদের সামনে দাঁড়ায়। এখন এই পুরো ঘটনাটা যদি আমরা একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করি, তবে একটা বড় সত্য সামনে আসে। যখন একদিকে তরুণ সমাজ রক্ত দিয়ে রাস্তা ভরাচ্ছে, অন্যদিকে দেশের সবচেয়ে প্রভাবশালী তারকা জগৎ তাদের পেছনে এসে দাঁড়াচ্ছে।
আর প্রধান বিরোধী দলগুলো রাজপথে নেমে এসেছে, তখন বোঝা যায় ক্ষমতার মন্থনটা আর আগের মতো শক্ত নেই। ইতিহাস বলে ক্ষমতা যখন নিজের জনগণের বিরুদ্ধে অস্ত্র ধরে তখন সেই ক্ষমতার পতনের সুর বেজে যায়। মোদী সরকারের সামনে এখন তাদের রাজনৈতিক জীবনের এক অভাবনীয় পরীক্ষা। তারা কি আরো বেশি শক্তি প্রয়োগ করে এই আগুন নিভানোর চেষ্টা করবে, নাকি এই অপরাজিত জনস্রোতের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবেন? দিল্লির রাজপথে আজ যে লড়াই চলছে সেটাকে শুধু একটা পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিচার হবে, নাকি এটা ভারতের আগামী দিনের রাজনীতির গতিপথ বদলে দেওয়ার এক মহাসংগ্রাম হয়ে উঠবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই তেলাপোকাদের দমানোর চেষ্টা কি আসলেই সফল হবে, নাকি এরা একদিন গোটা ব্যবস্থাকে মাটিতে মিশিয়ে দেবে? আপনার মতে এই অসহিষ্ণু সরকারের এই পতন কি অনিবার্য, নাকি সরকারের কোনো গোপন কৌশল আছে যা আমরা এখনো দেখতে পারছি না? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আজকের এই প্রতিবাদের ইতিহাস লেখার কাজে আপনার কথাটাও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।